বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ফজলুল আমিন স্যার, নবকুমার ইনস্টিটিউশন ডক্টর শহীদুল্লাহ কলেজের গণিতের শিক্ষক। আজকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের ত্রয়োদশ অধ্যায়ের 13.1 অনুশীলন বিষয়টা নিয়ে আলোচনায় অংশগ্রহণ করব। প্রায় 3 মাসের অধিক সময় হলো তোমাদের সঙ্গে আমাদের কোনো সরাসরি যোগাযোগ নাই। আমরা বাধ্য হয়ে প্রযুক্তির সহায়তায় তোমাদের কাছাকাছি আসার একটা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি আশা করব নবকুমার ইনস্টিটিউশন ও সারা বাংলাদেশে দশম শ্রেণীর সকল শিক্ষার্থীরা আমাদের এই ক্লাসগুলো অনুসরণ করলে কিছু না কিছু ইনশাআল্লাহ উপকৃত হবে। আমি এখন শুরু করতে যাচ্ছি ত্রয়োদশ অধ্যায়ের অনুশীলন 13.1 সসীম ধারা। এখানে একটা জিনিস দেখো, আমি 3টা লাইন লিখেছি। প্রথম লাইনটাতে আছে 2 + 4 + 6 + 8 + ডট ডট ডট, এটা চলতেই থাকবে। তারপরে লাইনে আছে 2 + 4 + 8 + 16 + ডট ডট ডট। থার্ড লাইনে এসে দেখা যাচ্ছে 2, 4, 6, 8। এখানে তিনটার ভিতরে আগে আসলে আমরা কোনো পার্থক্য বোঝার চেষ্টা করব। এখানে দেখা যাচ্ছে এটা হলো ধারা পূর্বপদ, এটা পরপদ। এটা যদি আবার পূর্বপদ হয় এটা হবে পরপদ, এটা পূর্বপদ হয় এটা পরপদ। এখন দেখা যাক পরপদ থেকে যদি আমরা পূর্বপদ বিয়োগ দিই, অর্থাৎ 4 থেকে 2 বিয়োগ করলে 2। আবার যদি আমরা 6 - 4 লিখি 2। আবার 8 - 2 6 2। প্রতি ক্ষেত্রে সাধারণ অন্তর 2। প্রতি ক্ষেত্রে খেয়াল করো সাধারণ অন্তর 2। আমরা যদি এবার দ্বিতীয় লাইনটা অনুসরণ করি, দেখা যাক 4 থেকে 2 মাইনাস করলে হবে 2। 8 - 4 = 4। 16 - 8 = 8। এখানে কিন্তু সাধারণ অন্তর ভিন্ন ভিন্ন হয়ে গেল। তাহলে এখানে স্পষ্টতই লক্ষণীয় প্রথম ধারাটার সাধারণ অন্তর একই আছে, দ্বিতীয় ধারার সাধারণ অন্তর কিন্তু এক নাই। তাহলে এখানে একটা পার্থক্য লক্ষণীয়। এবার দেখা যাক দ্বিতীয় ধারা যদি আমরা পরপদকে পূর্বপদ দ্বারা ভাগ করি তাহলে কি দাঁড়াবে, অর্থাৎ 4/2 = 2, 8/4 = 2, 16/8 = 2। অর্থাৎ প্রতি ক্ষেত্রে ভাগফল পরপদকে পূর্বপদ দ্বারা ভাগ করলে ভাগফল একই দাঁড়াচ্ছে, অথবা সাধারণ অনুপাত 1। সুতরাং একটা সাধারণ অন্তর 1, একটা সাধারণ অনুপাত 1। এবার নাম্বার 3 তে আমরা আসি। এখানে কিন্তু 2 প্রথম এবং দ্বিতীয় ধারাতে আমরা গাণিতিক চিহ্ন ব্যবহার করেছি প্লাস চিহ্ন, কিন্তু এক্ষেত্রে আমরা কোনো গাণিতিক চিহ্ন ব্যবহার করি নাই। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, এখানে আমি এটা পরে আসছি, উপর থেকে আবারও আসি। যদি কোনো ধারাতে পরপদ এবং পূর্বপদের পার্থক্য যদি প্রতি ক্ষেত্রে পার্থক্য যদি একই হয় সেটা হবে সমান্তর ধারা। আর যদি তাহলে এখানে প্রতি ক্ষেত্রে পরপদ এবং পূর্বপদের পার্থক্য 2 আছে, এটা সমান্তর ধারা। এটা আমরা এখন লিখে নিতে পারি সমান্তর, এটা সমান্তর ধারা। ঠিক পরেরটা দেখা যাচ্ছে সাধারণ অনুপাত, অর্থাৎ পরপদ এবং পূর্বপদের ভাগফল একই, এটা হবে গুণোত্তর ধারা। আচ্ছা, গুণোত্তর ধারা আমরা আজকে আলোচনা করব না, এটা যাবে 13.2 অধ্যায়ে। পরে এখানে দেখা যাচ্ছে কোন গাণিতিক চিহ্ন ব্যবহার করা হয় নাই। কতগুলো সংখ্যা যদি একটা নিয়ম মেনে চলে এবং তাদের মাঝে যদি কোনো গাণিতিক চিহ্ন ব্যবহার করা না হয় তাহলে সেটা হবে অনুক্রম, নট ধারা। তাহলে এখানে একটা ধারা পাওয়া হলো সমান্তর ধারা, পরেরটা গুণোত্তর ধারা, আর এটা হলো অনুক্রম। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনা করব সমান্তর ধারা নিয়ে। এখানে সিম্পল দুইটা আমরা সূত্র শিখে নিব, যে দুইটা সূত্র শিখলে এই প্রশ্নমালার সকল গাণিতিক সমস্যাগুলো আমরা ইনশাআল্লাহ করতে পারব। তাহলে এখন দেখো, আমরা অলরেডি বের করে ফেলছি যে ধারাটি আমরা লিখছি এটা একটা সমান্তর ধারা, এটা একটা সমান্তর ধারা। তাহলে এই সমান্তর ধারা, এটা হলো প্রথম পদ, এটা দ্বিতীয়
দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, এইভাবে চলতে থাকবে। তাহলে আমরা এখানে লিখতে পারি ধারাটির প্রথম পদ, এখানে ধারাটির প্রথম পদ আমরা প্রথম পদ a দ্বারা সূচিত করব। প্রথম পদ a ইকুয়াল টু 2 আর ধারাটির সাধারণ অন্তর, অন্তর মানে বিয়োগফল, অন্তরটাকে আমরা d দ্বারা সূচিত করব। 4 - 2 = 2। এখানে দেখো একটা কথা আমরা অনেক সময় বলে থাকি যে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, দিস ইজ অ্যাবসলিউটলি রং। এই কথা বলা যাবে না, কারণ দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে যেমন 2 পাওয়া যাবে, আবার তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ দিলে 2 পাওয়া যাবে, আবার চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিয়োগ করলে 2 পাওয়া যাবে। সুতরাং দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ এই কথাটা কোনো অবস্থাতেই বলা যাবে না। তাহলে আমাদেরকে বলতে হবে পরপদ মাইনাস পূর্বপদ। এটা যদি পরপদ, এটা পূর্বপদ, 6 - 8 2, এটাও তুমি লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এখানে সাধারণ অন্তর যদি একই হয় তাহলে এটা হবে কোন ধারা? সমান্তর ধারা। সুতরাং এটি একটি সমান্তর ধারা। এখন কোন সমান্তর ধারা প্রথম পদ a এবং সাধারণ অন্তর যদি d হয় তাহলে এখানে n তম পদের একটা সূত্র শিখতে হবে, n তম পদ। সুতরাং n তম পদ, n তম পদের সূত্র a প্লাস n মাইনাস 1 ইনটু d। n এর পরিবর্তে যদি আমরা এখানে 10 লিখি তাহলে কি দাঁড়াবে? 10 তম পদ। a প্লাস 10 মাইনাস 1 ইনটু d, অর্থাৎ a প্লাস 9d। এই সূত্রটা আমাদের শুধু জানতে হবে। n এর পরিবর্তে 10 হলে n এর জায়গায় 10 বসবে, 5 হলে 5 বসবে, p হলে p বসবে, 100 হলে 100 বসবে, যা খুশি তাই বসবে। তাহলে আমার সূত্র দাঁড়াচ্ছে এখানে কোনটা? n তম পদের সূত্র a প্লাস n মাইনাস 1 ইনটু d। এটা লেখার দরকার নেই। এখন আরেকটা সূত্র আছে, সিম্পল একটা সূত্র, সেটা হলো সমষ্টি নির্ণয়ের সূত্র। সমষ্টি নির্ণয়ের সূত্র। তাহলে n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি বা n পদের সমষ্টি একই কথা, 10 পদের সমষ্টি বা 10টা পদের সমষ্টি। তাহলে n পদের সমষ্টি, n পদের সমষ্টি ইকুয়াল টু n/2 ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। এটা হলো আমার সূত্র। এখানে লক্ষণীয় বিষয় দেখো, n তম পদ যখন আমার আসবে, আমার প্রথম পদ মান আছে বসাই দেব, n এ আছে, n এর যদি মান থাকে তাহলে বসাই দেব, d এর মান আছে, তাহলে আমার n তম পদের মানটা বের হয়ে যাবে। একই ভাবে n পদের সমষ্টি যদি আমি এখানে বলি 50 পদের সমষ্টি, তাহলে n এর জায়গায় বলবো জাস্ট 50 মানে 50, 2a প্লাস 50 মাইনাস 1 ইনটু d। ক্যালকুলেশন করে যা আসবে, তাহলে আমার সূত্র হলো এইটা, n পদের সমষ্টি n/2 ইনটু twice a প্লাস n মাইনাস 1 ইনটু d। এই দুইটা সূত্র যদি আমরা শিখি তাহলে এই প্রশ্নমালার ম্যাক্সিমাম মানে সকল অঙ্কগুলো আমরা ইনশাআল্লাহ করতে পারব। এইবার আমি উপরে যে ধারাটি লিখেছি, এই ধারা দিয়ে সিম্পল একটা অঙ্ক দিচ্ছি। টু প্লাস 4 প্লাস 8 প্লাস 6 ধারাটি প্রশ্নটা তোমরা লিখে নাও। ধারাটি 25 তম পদ কত? এখন স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসতে পারে, স্যার এটা হলো প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ 10,
ষষ্ঠ পদ 12, এইভাবে আস্তে আস্তে 25তম পদ আমরা কতটা বের করতে পারি, কিন্তু না, এইটা 25তম পদ, যদি এটা 125তম পদ হয় তাহলে তুমি করতে পারবে না। সুতরাং আমরা কি করব, এই গাণিতিক সমস্যাটা সমাধান করার জন্য আমরা অবশ্যই টেকনিক বা সূত্র অ্যাপ্লাই করব। এখন দেখো ধারাটির 25তম পদ কত, তাহলে এখানে কয়টা পদ, 25টা পদ, তাহলে এটি একটি সমান্তর ধারা। n এর মান কত, n এর মান এখানে দাঁড়াবে 25, তাহলে এটি একটি সমান্তর ধারা। এখান থেকে আমি শুরু করি n = 25। এর আগে দেখো আমি একটা সূত্র লিখেছিলাম n তম পদ, n তম পদের সূত্র a + n - 1 * d। তাহলে আমরা জানি n তম পদ = a + n - 1 * d। সুতরাং 25তম পদ = এখানে এর মান আছে 2, n এর মান 25, d এর মান 2, 2 + 24 * 2, 2 + 48, 96। আনসার 25তম পদ, 25তম পদ 96। যদি n-তম পদ তুমি বের করতে পারো, 10তম পদ পারবা, 100তম পদ যা তুমি তাই বের করতে পারো। এটা হলো 50। আশা করি এই জিনিসটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আমি এখন চলে যাচ্ছি সমষ্টি নির্ণয়ের জন্য। আমার যে ধারাটি লেখা আছে ঠিক এই ধারা দিয়ে আমি আরো এক অঙ্ক দেব। এখানে দেখো 2 + 4 + 6 + 8 + ডট 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 ডট, এখানে আমরা দিয়ে দিলাম 100 সমান কত। তাহলে এই ক্ষেত্রে আমাদের সমষ্টি নির্ণয়ের সূত্র বের করতে হবে, অর্থাৎ 2 + 4 + 6 + 8 + ডট 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 প্লাস 100 = কত। তার মানে এখানে দেখো মাঝখানে আমার অনেকগুলো পদ গ্যাপ আছে। তাহলে এখানে 2 থেকে শুরু করে 100 পর্যন্ত কয়টা পদ আছে, এই পদগুলো কিন্তু আমাদের বের করতে হবে। এখানে কিন্তু বাংলা নিয়মে যদি তুমি 8 + 10 + 12 + 14 + 16 18 20 এইভাবে গিয়ে 100 পর্যন্ত যাওয়ার পরে যদি বাংলা নিয়মে করো তাহলে কিন্তু হবে না। এটা আমাদের গাণিতিক সমস্যা, গাণিতিক নিয়মেই কিন্তু সমাধান করতে হবে। এখানে দেখো এইটুকু পর্যন্ত আমাদের ঠিক আছে, লেখার আর কোনো দরকার নাই। ধারাটির প্রথম পদ a সমান কত 2, ধারাটির সাধারণ অন্তর d সমান কত, d সমান 2। তাহলে প্রতি ক্ষেত্রে সাধারণ অন্তর যদি একই হয় তাহলে এটা হবে সমান্তর ধারা। তাহলে অতএব এটি একটি সমান্তর ধারা। এখন আমরা n-তম পদের সূত্রের সাহায্যে কিন্তু পদ সংখ্যাটা বের করব। n-তম সূত্রের সাহায্যে আমরা কি করব, পদ সংখ্যাটা বের করব। আমরা ধরে নিতে পারি n-তম পদ সমান 100। এখন কথা হলো কেন, দেখো আমরা যখন নিচের ক্লাসে পড়তাম তখন একটা ছাগলের দাম না দিয়ে কিছু একটা মুরগির দামের এত অংশ এত 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 দিয়ে ছাগলের দাম কত, তখন আমরা ধরে নিতাম ধরি ছাগলের দাম x টাকা। x এর মান বের করলে কিন্তু ছাগলের দাম বের হয়ে যেত। ঠিক একই ব্যাপার, n এর মানটা বের হয়ে গেলে আমার পদ সংখ্যাটা বের হয়ে যাবে। আমরা এখন লিখি, ধরি n-তম পদ সমান 100। n-তম পদের সূত্র কিন্তু অলরেডি আমরা শিখে ফেলেছি। যদি n-তম পদের সূত্র আমরা না জানি তাহলে 13.1 এই অনুশীলনীর অঙ্ক করা সম্ভব নয়। সিম্পল একটা সূত্র,
আমি মনে করি অবশ্যই বিষয়টা তোমরা উপলব্ধি করতে পেরেছো। তাহলে nতম পদের সূত্র আমরা লিখতে পারি, nতম পদের সূত্র a প্লাস n মাইনাস 1 ইনটু d ইকুয়াল টু 100। এখানে দেখো a কিন্তু অবশ্যই মান আমরা বের করে রাখছি উপরে, a হলো 2, n এর কোনো মান নাই, n এর মানটাই আমাদের দরকার, d এর মান 2, 2 প্লাস 2n মাইনাস 2 ইকুয়াল টু 100। এখানে দেখো 2 আর 2 কেটে দিলে এখানে থাকবে 2n ইকুয়াল টু 100 বা n ইকুয়াল টু 3। n এর মান বের হয়ে গেল। এবার কিন্তু আমরা সমষ্টি বের করব। n এর মান বের হয়ে গেল, আমরা সমষ্টি বের করব। সুতরাং সরাসরি আমরা লিখব সমষ্টি। আচ্ছা, এখানে একটা জিনিস, সমষ্টি লিখে কিন্তু আমরা Sn ব্যবহার করতে পারি, সমষ্টি লিখে আমরা Sn ব্যবহার করতে পারি, আবার যদি তুমি নাও লিখো তাতেও কোনো সমস্যা নাই। তাহলে সমষ্টি নির্ণয় সূত্র কিন্তু আমি প্রথমেই আমরা শেখার চেষ্টা করেছি, nতম পদ এবং n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্র। তাহলে সমষ্টি হলো n বাই 2 ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। এখানে দেখো আমার সব মানগুলো আছে, এই সব মানগুলো যদি আমি সমষ্টি নির্ণয় সূত্র লেখার পরে যদি এখানে বসিয়ে দিই তাহলে কিন্তু আবার সমষ্টি চলে আসবে। n এর মান কত? 50 বাই 2, 2 ইনটু 2 প্লাস d মাইনাস 1 ইনটু d মান 2, এখানে আসে 25, 2 দ্বিগুণে 4, 49 গুণন 2। নয় দ্বিগুণে 18, 18 থেকে 1, 7 দ্বিগুণে 18 থেকে 9, তাহলে 12 2 হাতে থাকে 1, 9 আর 1 10। এবার গুণ দিলে হয়ে যাবে 25 দ্বিগুণে 50 এর 0। দেখো এখানে আমরা গুণটাও সঙ্গে সঙ্গে শিখে নিই। 5 দ্বিগুণে 10 এর 0, 5, 2 দ্বিগুণে 4, 0, 2, 0, 5, 5, 2, 2, 5, 5, 0। তাহলে আনসার 2, 5, 5। এখন দেখো যে দুইটা অঙ্ক করেছি একটা মাত্র ধারা দিয়ে, যদি এই অঙ্কগুলো তোমরা বুঝতে পারো তাহলে 13.1 এ যত গাণিতিক সমস্যা আছে আমরা সব সমস্যার ইনশাআল্লাহ সমাধান করতে পারবো। এখন আমি তোমাদের এইটার আলোকে একটা সৃজনশীল প্রশ্ন দিচ্ছি, যে সৃজনশীল প্রশ্নটা শুধুমাত্র 13.1 এর উপরে ভিত্তি করে আমি দিব। তবে একটা জিনিস লক্ষণীয়, অধ্যায় 13 থেকে যখন বোর্ডে প্রশ্ন করা হয় তখন 13.1 এবং 13.2 এই দুইটা মিলায়ে কিন্তু একটা সৃজনশীল প্রশ্ন করা হয়। আমাদের যেহেতু আমরা 13.1 এর বিষয়টা নিয়ে আজকে আলোচনা করেছি, এখান থেকে আমি একটা সৃজনশীল প্রশ্ন তোমাদের দিচ্ছি। প্লাস 8 প্লাস 11 প্লাস এইটা একটা ধারা। দেখো আমি এই অঙ্কটা দেওয়ার সঙ্গে সঙ্গে মোটামুটি তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। 8 - 5 3, 11 - 8 তাও কত আসবে 3। সুতরাং এটি একটি সমান্তর ধারা। দেখা যাক এবার ক।
ধারাটির পঞ্চম পদ কত? ধারাটির পঞ্চম পদ কত? পঞ্চম পদ নির্ণয়ের সূত্র তো অবশ্যই জানো, a + 5 - 1 * d, এটা তো জানো। এরপরে দেখো খ, ধারাটির কোন পদ? ধারাটির কোন পদ? 302। ধারাটির কোন পদ আমরা লিখে দেব। প্রথম পদ সাধারণ অন্তর বের করার পরে ধরি ধারাটির n-তম পদ 302, এর মান আর d-র মান বসাবি, এর মান চলে আসবে। এর মান সম্ভবত 100 আসার সম্ভাবনা আছে। এরপরে দেখো ধারাটির n পদের সমষ্টি। (735) হলে n এর মান কত? এই অঙ্কটা তোমাদের কাছে একটু ভিন্ন মনে হতে পারে, ভিন্ন মনে হওয়ার কোনো কারণই নাই। ধারাটির n পদের সমষ্টি, এই যে n পদের সমষ্টি n/2 * 2a + n - 1 * d, অর্থাৎ এই সমষ্টি 735 আমরা লিখব শর্ত মতে n/2 * 2a + n - 1 * d = 735। তাহলে এখান থেকে আমার এর মান আছে, d এর মান আছে সমান 735। তারপরে এটা আমরা মিডল টার্ম করলে এর মান চলে যাবে, সিম্পল একটা বিষয়। তাহলে আমার এখন দেখো এখানে এটার জন্য আমার n-তম পদের সূত্র লাগবে, তারপরে ঠিক গ নাম্বারটা করার জন্য আমার সমষ্টি নির্ণয়ের সূত্র লাগবে। সমষ্টি নির্ণয়ের সূত্রটা আমি আবারও বলে দিচ্ছি, দেখো পাশে লেখা আছে n/2 * 2a + n - 1 * d। লেখার পরে আমরা লিখতে পারি শর্ত মতে n/2 * 2a + n - 1 * d = 735। আমরা এর মান বসাবো, n এর মান বসাবো, বসানোর পর আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করার পরে একটা মিডল টার্মের পর্যায়ে আসবে, মিডল টার্ম করে আর উৎপাদক, মিডল টার্ম করার পরে n এর মান আসবে। এখানে দেখে n এর মান সচরাচর দুইটা আসার সম্ভাবনা আছে। এখন দুইটা যদি কোনোটা ঋণাত্মক মান আসে তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না, কারণ এটা হলো পদ সংখ্যা, পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। যে ধনাত্মক মানটা আসবে ওই মানটাই হবে আমাদের জন্য গ্রহণযোগ্য মান। আমি আশা করব আজকে প্রথম আলোচনায় অর্থাৎ 13.1 এর সাধারণ আলোচনায় দুইটা অঙ্ক করেছি, তোমাদের শেখানোর চেষ্টা করেছি। একটা হলো n সংখ্যক পদের সমষ্টি আর একটা n-তম পদের সূত্র। এই দুইটা দিয়ে এই প্রশ্নটার ম্যাক্সিমাম অঙ্কগুলো আমরা করতে পারবো। তারপরে দেখো আমি একটা সৃজনশীল অঙ্ক দিলাম। এই সৃজনশীল অঙ্কের আসলে মূল ভিত্তি n-তম পদের সূত্র আর সমষ্টি নির্ণয়ের সূত্র। এটা n-তম পদের সূত্র আসবে, এটা সমষ্টি নির্ণয়ের সূত্র আসবে। এই অঙ্কটা আমি আশা করব তোমরা সবাই চেষ্টা করবে। পরবর্তী যদি আল্লাহ আমাকে তৌফিক দেন তাহলে আমরা 13.1 এর আরো কিছু অঙ্ক নিয়ে আলোচনা করতে পারি, অথবা 13.2 এর আমরা গুণোত্তর ধারা আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। সকলের জন্য আমার আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। সবার জন্য সুস্বাস্থ্য কামনা করি। সবাই তোমরা আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।